বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি। এতদিন লাভের ঘরে অবস্থান করছিল, শুক্রের সাথে জুতি তৈরি করেছিল। এবার এই অক্টোবরের 17 তারিখ 2025 রাশি পরিবর্তন করবে, অবস্থান করবে হচ্ছে তুলা রাশিতে। তো তুলা রাশিতে সূর্য যখন অবস্থান করে তখন তো নিচ অবস্থায় চলে আসে। তো যাই হোক, সূর্যদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে 1 মাসের জন্য, এই পরিবর্তনে বৃশ্চিক রাশির উপর কীরকম প্রভাব ফেলবে, বৃশ্চিক রাশি কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। সূর্যদেবের পরিবর্তন, সূর্যদেব লাভের ঘর থেকে অবস্থান করবে ব্যয়ের ঘরে, যেটা হচ্ছে তুলা রাশি, এবং এখানটাতে নীচ অবস্থা। তো সবার প্রথম দেখতে হবে যে সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে কিনা। নিজ ভঙ্গ যদি হয় তাহলে এখানটাতে ফল দিবে। কর্মের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে গেছে, বিদেশের ঘরে গেছে, অনেক দিক থেকে যেরকম ভালো অবস্থান, সেরকম কিছু দিক থেকে আবার সাবধানও থাকতে হবে। তো কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান, সমস্ত কিছু বলবো। তো সবার প্রথমে দেখা যাক যে সূর্যের এখানটাতে নিজ ভঙ্গের ব্যাপারটা উঠে আসছে নাকি। যদি নিজ ভঙ্গ না হয় তাহলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে যাবে। তো যাই হোক, সূর্যের এখানটাতে অবস্থান এবং সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে 17ই অক্টোবর, সেই সময় আবার বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এই ঘরেই অবস্থান করছে। তো রাশির অধিপতি মঙ্গলের নিজের রাশি থেকে দ্বাদশে অবস্থান, এটাও ভালো না, কারণ অবযোগ তৈরি করে দেয়। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের পরিবর্তনটা অতটা ভালো নয়। তবে সব দিকে যে খারাপ হবে সেটাও না, কিছু দিক থেকে আবার ভালো ফলও দিয়েছে। তো মঙ্গল এখানটাতে অবস্থান করছে, এবং মঙ্গলের যে মূল ত্রিকোণ রাশি মেষ রাশি, সেটা কিন্তু ষষ্ঠ ঘরে পড়ছে, অর্থাৎ বিপরীত রাজযোগও তৈরি হয়েছে মঙ্গলের দ্বারা। কিন্তু সূর্যের এই অবস্থানে মঙ্গলের বলছি, সূর্যের কিন্তু নিজ ভঙ্গ হচ্ছে। মঙ্গল এখানটাতে সূর্যের নিজ ভঙ্গ করছে, এবং মঙ্গল 27 তারিখ পর্যন্ত এই দ্বাদশ ঘরে থাকবে। তারপর তো আবার রাশি পরিবর্তন করে নিজের রাশি বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, তখনও কিন্তু সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে। কারণ মঙ্গল কেন্দ্রে চলে আসলো, নিজের রাশিতে চলে আসলো, এখানটাতে সূর্যের নিজ ভঙ্গ হলো। অপরদিকে আবার শুক্র কিন্তু নভেম্বরের 2 তারিখে রাশি পরিবর্তন করবে, তখন শুক্র কিন্তু নিজের রাশিতে অবস্থান করবে, ব্যয়ের ঘরের অধিপতির সাথে সূর্যের জুতি হয়ে যাবে এই দ্বাদশ ঘরে। তাহলে এখানটাতেও কিন্তু সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে। সূর্য 17 তারিখে রাশি পরিবর্তন করছে, তার আগেও কিন্তু এই অক্টোবর মাসে ভালো ভালো পরিবর্তনগুলো হয়েছে, যে পরিবর্তনগুলো এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ফেভারে রয়েছে। যেরকম মঙ্গল রাশির অধিপতি 13 তারিখ পর্যন্ত ছিল রাহুর নক্ষত্র সাথী নক্ষত্রে, তারপরে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে 13 তারিখ থেকে। অর্থাৎ সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে। সেরকম কিন্তু বুধ হচ্ছে লাভের ঘরের অধিপতি, ব্যয়ের ঘরে অবস্থান করছে। বুধ কিন্তু 15 তারিখ থেকে চলে আসছে আবার এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখাতে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র মঙ্গল আর বুধ কিন্তু অবস্থান করছে। আর 18 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আবার অষ্টম ঘরে অবস্থান করছে। তো সেই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। আবার যখন দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় উচ্চ অবস্থায় ত্রিকোণে অবস্থান করবে, ধর্মের ঘরে অবস্থান করবে, তখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাশির উপরে থাকবে। সেই সময় থেকে বৃশ্চিক রাশি যথেষ্ট উন্নতির দিকে যাবে। তারপরে যখন আবার মঙ্গল রাশি পরিবর্তন করে রাশির উপরে চলে আসবে, বুধের পরিবর্তন হয়ে যাবে। 23 তারিখে বুধ পরিবর্তন করে রাশির উপর অবস্থান করবে। শুক্র নভেম্বরের 2 তারিখে রাশি পরিবর্তন করবে। তখন কিন্তু এই দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা লাভ করবে এই বৃশ্চিক রাশি। চারিদিক থেকে একটা উন্নতির জোয়ার বৃশ্চিক রাশির আগামী দিনগুলোতে আসতে আছে। এবং বর্তমান সময়ে যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে, তখন একাধিক গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতির একদম আয়ত্তে চলে আসবে। যেরকম শনিদেব তো পঞ্চম ঘরে বক্রী অবস্থায় রয়েছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে 4র্থ চরণে। রাহু কেন্দ্রে অবস্থান করছে, 4র্থ ঘরে অবস্থান করছে। রাহুর দৃষ্টি থাকবে এই সূর্য মঙ্গল বুধের উপর।
তো রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদের প্রথম চরণে অবস্থান করছে। সেরকম মঙ্গলও কিন্তু সূর্যের এই পরিবর্তনে বিশাখা নক্ষত্র, গুরুর নক্ষত্রে, এবং বুধও কিন্তু গুরুর নক্ষত্রে, অর্থাৎ 4টি গ্রহ একেবারে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি স্বয়ং নিজের নক্ষত্রে অবস্থান করছে। ভালো অবস্থান, এগুলো অবস্থান উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। তবে সবার ক্ষেত্রেই যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের দশা বা গ্রহের অন্তর্দশা বা গ্রহের পজিশন খারাপ রয়েছে বা সূর্য গ্রহণযোগে পড়ে গেছে, তাদের ক্ষেত্রে আবার অন্যরকম ফলাফল হয়ে যাবে। তো যাদের এরকম রয়েছে, যে যাদের জন্মচকে গ্রহণযোগ রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো সূর্যের উপাসনা করতে, বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করতে। সেই যন্ত্রে প্রত্যেক দিন স্নান করে উঠে সাদা চন্দন লাল চন্দন বেটে হাতের মাঝখানে 2টি আঙ্গুলে লাগিয়ে সেই যন্ত্রের উপর ছিটানো উচিত, এবং এই মন্ত্র বলা উচিত যে ওম হ্রিং হিনি সূর্য আদিত্যায় শ্রীং। এটা অন্তত 11 বার করে প্রত্যেক দিন করা উচিত। 11 বার সেই যন্ত্রের উপর ছিটানো লাগবে। তো এখন সূর্য যন্ত্র অনেকে পায় না, কিভাবে জোগাড় করবে? আমাদের ইউটিউব থেকে একটা অপশন দিয়েছে, প্রোডাক্ট বলে অপশন, যেটা স্ক্রিনেই থাকে প্রোডাক্ট। ওখানে ক্লিক করলে অবশ্যই সূর্যযন্ত্র পাবেন। তবে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নেবেন, নিজেদের বাজেটের মধ্যে নেবেন। এছাড়া ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। তো যাই হোক, সূর্যদেবের এই পরিবর্তন কর্মের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে যাচ্ছে। অনেক দিক থেকে যেরকম সুবিধা দিবে, সেরকম কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে। তো যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে সেই সময় চিত্রা নক্ষত্রে থাকবে। 17ই অক্টোবর থেকে একদম 23শে অক্টোবর পর্যন্ত চিত্রা নক্ষত্রে থাকবে। মঙ্গলের নক্ষত্রে থাকবে, আবার মঙ্গল দ্বারা সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে বৃশ্চিক রাশিতে। চিত্রা নক্ষত্রের 2টি চরণ কন্যা রাশিতে পড়ে। কন্যা রাশিতে যখন থাকে চিত্রা নক্ষত্র, তখন বুধের প্রভাবটা থাকে, আর তুলা রাশিতে যখন আসে তখন শুক্রের প্রভাবটা থাকে। অর্থাৎ শুক্রের গুণ, শুক্রের প্রতিভা, শুক্রের আকর্ষণ, শুক্রের ধনসম্পত্তি, এগুলো জিনিস কিন্তু বিশেষভাবে উঠে আসে জীবনে। তো এই সময়কালে চিত্রা নক্ষত্রে থাকছে মঙ্গলের নক্ষত্রে, এবং চিত্রা নক্ষত্রের অধিপতি যেরকম মঙ্গল, তো অধিপতি দেবতা হচ্ছে আবার বিশ্বকর্মা। অর্থাৎ এই সময়কালে যে সমস্ত জায়গাতে প্রোডাক্ট কোনো কিছু নির্মাণ হচ্ছে, সেই সমস্ত জায়গাতে উন্নতির যোগ রয়েছে। কিংবা এই সমস্ত জায়গাতে যারা কর্মের চেষ্টা করছে, কেউ বিদেশে হয়তো ইন্টারভিউ দিয়েছেন যে কোনো একটা ভালো কোম্পানিতে, যেখানটাতে কোনো কিছু প্রোডাক্ট নির্মাণ হচ্ছে, সেই জায়গাতে কর্মে লাভের সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির। কারণ সূর্যের পরিবর্তনের পরের দিনই দেবগুরু বৃহস্পতির পরিবর্তন হয়ে যাবে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির উপরে, অর্থাৎ কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে। তো চিত্রা নক্ষত্র ভালো নক্ষত্র, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোও কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে, বা বিদেশ সংক্রান্ত যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে বেশি ভালো হবে কোন জায়গাটাতে, যেখানটাতে কোনো কনস্ট্রাকশন হচ্ছে বা দীর্ঘমেয়াদী কাজ হচ্ছে, বা যে কাজগুলো হয়েছে তার যে ফিনিশিং, তার যে ডেকোরেশনের কাজ, সেই কাজগুলোতে কিন্তু বিশেষভাবে কর্মের সন্ধান কিংবা সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। কারণ শুক্রর জিনিসটা চলে আসছে, শুক্রের আকর্ষণ, শুক্রের প্রতিভা, শুক্রের গুণ, এগুলো জায়গাতে আসবে। ফিনিশিং, যারা অলংকারের ব্যবসা বাণিজ্য করছেন, কোনো প্রোডাক্ট অলংকারের ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপরে কসমেটিকের কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যেখানটাতে প্রতিনিয়ত নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে বস্তু, সেই সমস্ত জায়গাতে ভালো উন্নতির যোগ রয়েছে। বা যারা বিদেশে বা বাইরে কোনো ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখানটাতে কোনো ডেকোরেশনের কাজ হচ্ছে, বড় বড় ফ্ল্যাট বিল্ডিং বা যে কোনো বস্তুর কোনো নির্মাণ কাজের যেখানটাতে ফিনিশিংয়ের কাজগুলো হচ্ছে, সেই জায়গাতে বিশেষ উন্নতির যোগ থাকছে। এরপরে চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে 24শে অক্টোবর থেকে একদম নভেম্বরের 5 তারিখ পর্যন্ত সাথী নক্ষত্রে থাকবে। রাহুর নক্ষত্রে কিন্তু থাকবে, এবং রাহু দ্বারা দৃষ্ট হবে, এবং এই সময় বুধ আবার রাশি পরিবর্তন করে চলে আসবে রাশির উপর। তবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যেরকম রাশিকেও দেখবে, সেরকম কিন্তু শনিদেবের উপরেও দৃষ্টি থাকছে, এবং তার সাথে আবার শুক্রের আবার নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে। শুক্র কিন্তু ওই হস্তা থেকে চলে আসবে একদম চিত্রা নক্ষত্রে, সেটা হচ্ছে 28শে অক্টোবর। আবার 27 তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করে মঙ্গলেরও রাশি পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ রাশির উপরে কিন্তু 27 তারিখ থেকে মঙ্গল আর বুধ অবস্থান করবে, এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট হবে। অপরদিকে আবার রাহুর দৃষ্টি সূর্যের উপরেও থাকবে। তো এই অবস্থানে কি হবে, সাথী নক্ষত্রে থাকা মানে রাহুর নক্ষত্রে চলে আসা। তো রাহুর নক্ষত্রে নেগেটিভ জিনিসটা কি হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি করাবে সাথী নক্ষত্র। সাথী নক্ষত্রে রাহু কিন্তু ভালো ফল দেয় এবং বৃদ্ধিদায়ক নক্ষত্র।
এই নক্ষত্র হচ্ছে মানে রাহু অধিপতি, কিন্তু অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব, আর বায়ু কিন্তু এক জায়গায় স্থির থাকে না, বৃদ্ধি করে দেয়। অর্থাৎ এই সময়কালে নিজের খরচাপাতির দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশিকে। না তো খরচাপাতি করতে করতে জীবন শেষ হবে। যে কোনো জায়গায় যেখানে খরচা করতে যাবে না, খরচা বৃদ্ধি হয়ে যাবে। তো রাহু তো সুখের ঘরে অবস্থান করছে। দেখালো যে কেউ বাড়ি ঘরে কনস্ট্রাকশনের কাজ করছেন, তো এক দেওয়াল ফাটাতে গেলেন, তো আর এক দেওয়াল ফেটে বসে থাকলো, তো মিস্ত্রি তখন তো বলবে যে গোটা বাড়িটাই রিপেয়ারিং করা লাগবে। তো এরকম কিন্তু খরচাপাতি বৃদ্ধি করে দিবে। সুখের জিনিস, গাড়ি ঘোড়া কেনার যোগ তৈরি করে দিবে, সুখ ভৌতিক সুখ বৃদ্ধি করে দিবে। অতএব খরচাপাতির দিক থেকে সাবধান। হ্যাঁ, তবে এর আবার পজিটিভ দিক হচ্ছে যে কোনো কোম্পানির সাথে, কোনো কোম্পানির বাইরের কোনো কোম্পানির কাজের সাথে কেউ যুক্ত রয়েছে, সেখানেতে কোনো মার্কেটিংয়ের জায়গায় রয়েছে, এগুলো জায়গাতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কেউ কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, অথবা কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছে কোনো কোম্পানি, তার অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্টে রয়েছে, বিজ্ঞাপনের সাথে যুক্ত রয়েছে, সেই জায়গাতে বিশেষ উন্নতি। কারণ কোম্পানির কোনো কিছু মার্কেটে আসলে সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে, এরকম। কিন্তু যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়গুলো। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়। যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, যথেষ্ট ভালো সময়। তবে এই সময়কালে আবার নেগেটিভ জিনিস আরও একটি রয়েছে, যে এই সময়কালে গন্ডগোল, অশান্তি, ঝুটঝামেলা, বেআইনি পথ, গোপন পদ্ধতি, এগুলো কিন্তু করা যাবে না। না তো যেখানটাতে গন্ডগোল হবে, সামান্য গন্ডগোল বড় আকৃতি ধারণ করে নেবে। এগুলো কিন্তু সাবধানে এই নক্ষত্রে। তবে এই নক্ষত্রের যেটা ভালো গুণ বললাম, এবং এই নক্ষত্রে বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো হবে, কারণ এই নক্ষত্রের উপর মা সরস্বতীর বিশেষ কৃপা থাকে, এবং রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রের চতুর্থ ঘরে। তো রাহু চতুর্থ ঘর থেকে কলেজ শিক্ষা জিনিসটাকে বুঝায়, আর দেবগুরু বৃহস্পতি উচ্চ শিক্ষার ঘরে বসে রয়েছে। তো সূর্য দ্বাদশ ঘরে, অর্থাৎ যারা বাইরে পড়াশোনা করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা অনুকূল পরিবেশ থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট পরিধি বিস্তার হবে এই সময়কালে, ভালো অবস্থান এই দিক থেকে। এরপরে আবার যখন 6 তারিখ থেকে চলে আসবে বিশাখা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, তখন আবার যথেষ্ট পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে, খুব ভালো অবস্থান হয়ে যাবে, নিজের কাজের জন্য সম্মানিত হবে। বিশাখা নক্ষত্রটা কি? বিশাখা নক্ষত্র হচ্ছে রাজগেট, অর্থাৎ রাজারা যারা আগেকার দিনে যুদ্ধ জয় টয় করে রাজ্যে ফিরতো, তাদের যে সম্মান দেওয়ার জন্য রাস্তায় বড় বড় গেট তৈরি হতো, সেটাই বিশাখা নক্ষত্রকে বুঝায়। অর্থাৎ এই সময়কালে বড় জিনিস জীবনের প্রাপ্তি ঘটায় এই বিশাখা নক্ষত্র। তো এটা দ্বাদশ ঘরে উঠেছে, তো বিদেশ সংক্রান্ত কাজ করে হয়তো ভালো একটা সুনাম সুখ্যাতি এগুলো জিনিস পেয়ে যাবে। এবং দ্বাদশ ঘর থেকে মেডিকেল জিনিসটা উঠে আসছে, তো যারা মেডিকেলের উপর কেউ গবেষণা রিসার্চ করছেন, গবেষণা করছেন, সেই দিক থেকে একটা ভালো দিক উঠে আসা, যে মান সম্মানের পাত্র হওয়া বা পুরস্কৃত হওয়া সরকার দ্বারা, কিংবা যে সংস্থাতে কাজ করুক সেই সংস্থার দ্বারা। মোট কথা লক্ষ্য প্রাপ্তি হয়ে যায় এক কথায় বলতে গেলে, সেটা নিজের শিক্ষার দিকে হোক, নিজের কর্মক্ষেত্রের দিকে হোক, বা ব্যবসায়িক মহলে হোক, যে ব্যবসা বাণিজ্যে ইম্পোর্ট এক্সপোর্ট করে একটা ভালো অর্থ জীবনে লাভ হয়ে যাওয়া। তবে এদের জীবনের মার্জিন কিন্তু একটুতে থেমে থাকে না, এদের আকাঙ্ক্ষা কিন্তু বাড়তে থাকে, যে কোনো জায়গায় চলে যাওয়ার পর সেই জায়গায় মানে জয়ী হাসিল হওয়ার পর এরা কিন্তু অন্য জায়গাতে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ লেভেলটা কিন্তু উঁচু হয়ে যায়, এক জায়গাতে স্থির থাকে না। যে কোনো ব্যবসা মানুষ যে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে 50,000 টাকা কামাই করলো, তখন তার ইচ্ছা হবে যে 50,000 টাকা কেন, এর থেকে যদি কিছুটা বেশি আরো করতে পারি, তখন কিন্তু অন্য লক্ষ্য হয়ে গেল। এটা কিন্তু একটা এর ভালো দিক। আর খারাপ দিকটা কি, যে এরা কিন্তু দনমন স্বভাবের হয়, যে করার আগে 14 বার চিন্তা করবে করব কি করব না, যদি না করে তো তখন পস্তাবে, আর করেও কিন্তু এদের পস্তানোর জায়গাটা থাকে, যে কেনই বা করলাম। তো এইখানটাতে ডিসিশন নেওয়ার ব্যাপার থাকে, কারণ এই নক্ষত্রের অধিপতি দেবতাই হচ্ছে ইন্দ্র এবং অগ্নিদেব। তো দনমন স্বভাব হয়ে যায়, এবং তার সাথে কিন্তু নিজের কর্মকেও নিয়েও চিন্তা করে, নেগেটিভ চিন্তা করে, যে কর্ম করছি, কর্ম যদি হারিয়ে ফেলি, কর্ম আমি যে কাজটা করছি সেটাতে যদি কেউ ব্যাঘাত দেয়, যদি কর্মটা বন্ধ হয়ে যায় আমার মাঝপথে, এরকম চিন্তা ভাবনা করে। কারণ ইন্দ্র নিজের সিংহাসন নিয়ে কিন্তু চিন্তা করে, যে হয় ব্রহ্মদেব না তো ভোলে বাবা দিয়ে দিবে আশীর্বাদ, আর দিকে সিংহাসন তো টলমল হয়ে যাবে, এরকম জিনিসটা। তবে এরকম হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, গুরু উচ্চ অবস্থায় থাকছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, ভালো অবস্থান বলতে গেলে। তবে এই সময়কালে শুক্র অবস্থান করবে সূর্যের সাথে, ব্যাপক একটা ভালো নিজভঙ্গ রাজ্য তৈরি হবে। শুক্র তো সপ্তম নিজের ঘরে দ্বাদশপতি হচ্ছে, আর দ্বাদশপতি হওয়া মানে কামধেনু গায়ে, এক কথায় বলতে গেলে অর্থনৈতিক সৌভাগ্যবান হবে এই সময়কালে এই বৃশ্চিক রাশি। চারিদিক থেকে একটা উন্নতির জায়গায় যাবে বৃশ্চিক রাশি। তবে বৃশ্চিক রাশিকে বলবো
যে মাথা গরম করে নয়, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। জেদ, ইগো, ক্রোধ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, অতএব এদিক থেকে সাবধান। কারণ মঙ্গল আর বুধ কিন্তু রাশির উপর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, এটাও ঠিক, কিন্তু এখানটাতে তো বিশাখাতে থাকবে, বিশাখাতে থেকে তারপরে তো চলে আসবে হচ্ছে অনুরাধা, তারপরে তো আবার জ্যেষ্ঠা রাশির উপরে। তো যাই হোক, নিজের ক্রোধ যে দিগ থেকে সাবধান। আর এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। ভোলে বাবার বিশেষ অভিষেক করতে হবে, কারণ শনি বক্রী অবস্থায় রয়েছে, রাহু তো বক্রী থাকেই, পূর্বা ভাদ্রপদে রয়েছে। তো ভোলে বাবার বিশেষ অভিষেক করতে হবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ এগুলো করতে হবে। গুরুর দীক্ষা যারা নেননি, গুরুর দীক্ষা নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।